ভাবুন তো, এমন একটি দেশ যেখানে ছোট্ট একটি ভুল করলেই আপনার মৃত্যুদণ্ড হতে পারে। একটি দেশ যেখানে ভুল সময়ে হাততালি দিলে, ভুল গান শুনলে অথবা ভুল ভিডিও দেখলে আপনাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। এই দেশটি হচ্ছে উত্তর কোরিয়া, আর আজ আমরা জানব তাদের সবচেয়ে ভয়ঙ্কর আইন সম্পর্কে। 2020 সালে উত্তর কোরিয়া প্রতিক্রিয়াশীল চিন্তা ও সংস্কৃতি নির্মূল আইন চালু করে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে কঠোর সেন্সরশিপ আইন হিসেবে বিবেচিত। এই আইনের মূল লক্ষ্য হল বিদেশি সংস্কৃতি, বিশেষত দক্ষিণ কোরিয়ার প্রভাব রোধ করা। আইনটি শুধু সিনেমা বা গান নয়, ভাষা, পোশাক, এমনকি উচ্চারণের স্টাইলও নিষিদ্ধ করে। উদাহরণস্বরূপ, কেউ যদি কে পপ শোনে, দক্ষিণ কোরিয়ান স্ল্যাং যেমন ওপ্পা বা দেবাগ ব্যবহার করে বা বিদেশি ইউটিউব ভিডিও দেখে, তাহলে তাকে জাতীয় স্বার্থের বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য করা হয়। শাস্তির মাত্রা ভয়াবহ: 5 থেকে 15 বছরের কারাদণ্ড, কঠোর শ্রম শিবির, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত। আইনটির পেছনে উত্তর কোরিয়ার সরকারের দাবি এটি সাংস্কৃতিক শুদ্ধতা বজায় রাখে, কিন্তু বাস্তবে এটি নাগরিকদের চিন্তা ও অভিব্যক্তি স্বাধীনতা সম্পূর্ণরূপে কেড়ে নেয়। বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা গোপনে ইন্টারনেট বা ব্ল্যাক মার্কেটের মাধ্যমে বিদেশি কন্টেন্ট কনজিউম করে, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। এই আইন কার্যকর করতে সরকার গোপন পুলিশ বাহিনী, ওয়ান্দো এবং নাগরিকদের মধ্যে গোপন ইনফরমার নেটওয়ার্ক ব্যবহার করে, যারা প্রতিবেশী বা পরিবারের সদস্যদেরও রিপোর্ট করতে বাধ্য। উত্তর কোরিয়ার প্রতিক্রিয়াশীল চিন্তা ও সংস্কৃতি নির্মূল আইন কেবল একটা কাগজে কলমে আইন নয়, এটি প্রতিদিন হাজার হাজার মানুষের জীবনকে ধ্বংস করছে। এই আইনের বলি হওয়া ব্যক্তিদের কাহিনী শুনলে বোঝা যায় কিভাবে একটা স্বৈরাচারী শাসন তার জনগণের ওপর নির্মম নিয়ন্ত্রণ চাপিয়ে দেয়। এমনই কয়েকটি ভয়াবহ ঘটনার বিস্তারিত বর্ণনা তুলে ধরব। কিশোরীর ফাঁসি শুধু একটি কে পপ গানের জন্য? 2022 সালের একটি গোপন রিপোর্টে প্রকাশ পায়, উত্তর কোরিয়ার রিয়াংগাং প্রদেশের একটি 17 বছরের মেয়েকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছিল। তার অপরাধ, সে একটি ইউএসবি ড্রাইভে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কে পপ গ্রুপ বিটিএসের গান জমা রেখেছিল। স্থানীয় গোয়েন্দা সংস্থা তার বাড়ি তল্লাশি করে এই গানগুলি আবিষ্কার করে। শাস্তির পদ্ধতি, তাকে গ্রামের স্কুল মাঠে সকলের সামনে ফাঁসি দেওয়া হয়। স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে এই শাস্তি কার্যকর করা হয়, যাতে সবাই বৈদেশিক সংস্কৃতির ভয়াবহ পরিণতি দেখে শেখে। শুধু মেয়েটিই নয়, তার বাবা মাকেও 10 বছরের জন্য শ্রম শিবিরে পাঠানো হয় সন্তানের অবৈধ কর্মকাণ্ডে উৎসাহ দেবার অভিযোগে। গোপন ফোনালাপের শাস্তি, দক্ষিণ কোরিয়ার আত্মীয়ের সাথে কথা বলার অপরাধে আজীবন কারাদণ্ড। 2021 সালে উত্তর কোরিয়ার হিয়েসান শহরে এক মহিলা তার দাদার সাথে ফোনে কথা বলার সময় গোয়েন্দাদের দ্বারা ধরা পড়েন। তার দাদা 2010 সালে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে গিয়েছিলেন। গ্রেপ্তার ও শাস্তি হিসাবে তাকে জাতীয় বিশ্বাসঘাতকতার অভিযোগে আজীবন শ্রম শিবিরে পাঠানো হয়। শ্রম শিবিরে তাকে প্রতিদিন 18 ঘন্টা কাজ করতে বাধ্য করা হয়, পাথর ভাঙা, কয়লা খনির মতো কঠিন শ্রমে। খাবার দেওয়া হয় মাত্র এক বেলা, আধা পেট ভাত ও লবণ জল। তার স্বামী ও ছেলেমেয়েদেরও অপরাধীর পরিবার হিসেবে শিবিরে পাঠানো হয়। উত্তর কোরিয়ার আইন অনুযায়ী কোনো ব্যক্তির অপরাধের জন্য তার 3 প্রজন্ম পর্যন্ত শাস্তি পেতে পারে। সিনেমা দেখার অপরাধে গণহত্যা, 7 জনের মৃত্যুদণ্ড। 2020 সালের ডিসেম্বরে উত্তর কোরিয়ার চংজিন শহরে একটি নির্মম ঘটনা ঘটে। 7 জন যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় শুধুমাত্র একটি গোপন পার্টিতে দক্ষিণ কোরিয়ান সিনেমা দেখার অপরাধে। এক গোয়েন্দা সূত্রে জানা যায়, এই যুবকরা একটি পরিত্যক্ত গুদামে জড়ো হয়ে একটি দক্ষিণ কোরিয়ান রোম্যান্টিক কমেডি ফিল্ম দেখছিল। স্থানীয় পুলিশ তাদের ধরতে এসে সবাইকে গ্রেপ্তার করে। তাদেরকে শহরের কেন্দ্রীয় স্কোয়ারে নিয়ে গিয়ে জনসম্মুখে গুলি করে হত্যা করা হয়। চীনে পালানোর চেষ্টা, ধরা পড়লে কি হয়? উত্তর কোরিয়ার অনেকেই চীনে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ধরা পড়লে তাদের ভাগ্য অত্যন্ত করুণ। 2021 সালে এক মহিলা 25 বছর চীনে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে সীমান্ত রক্ষীরা ধরে ফেলে। তাকে একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে 6 মাস ধরে নির্যাতন করা হয়। শেষ পর্যন্ত তাকে 20 বছরের শ্রম শিবিরে পাঠানো হয়। তার বাবা মাকেও 5 বছরের শ্রম শিবিরে পাঠানো হয়। একটা দেশ
যেখানে হাসলেও মৃত্যুদণ্ড হতে পারে, যেখানে প্রেম মানেই অপরাধ, আর ভুল করে দেশের গান না জানলেও হয়। উত্তর কোরিয়ার এইসব আইন শুধু অদ্ভুত না, বরং ভয়ঙ্কর। এটাই সেই দেশ যেখানে মানুষের জীবনের থেকে সরকারের ইমেজ বেশি দামি।